বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রথমবারের মতো জুলাই অভ্যুত্থান নিয়ে মুখ খুলল আওয়ামী লীগ। ক্ষমা চাওয়া অপ্রাসঙ্গিক বলে মন্তব্য নওফেলের। সব মৃত্যুরই বিচার নিশ্চিতের দাবি। নির্বাচনের আগে তৃতীয় শক্তি নিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফাঁকা ৩২ আসন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। ফ্যাসিবাদ বিরোধীদের সমর্থন দেওয়ার ইঙ্গিত। জোটের ভাঙনের পর 12.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে জামায়াত, নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। সারা দেশে জামায়াত আমিরের সফর নিয়ে সিদ্ধান্ত। নির্বাচন সামনে রেখে ইসিকে দুষছে রাজনৈতিক দলগুলো। লেভেল প্লেইং ফিল্ড না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। সব অভিযোগে ব্যবস্থা নেওয়া কঠিন, দাবি ইসি সচিবের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পিছিয়ে ফেলে বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান। সোশ্যাল ব্লেডের ফেসবুক র্যাঙ্কিংয়ে আছেন 63 নম্বরে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন্দ্র করে ঘটে যাওয়া প্রাণহানি, দমন পীড়ন এবং এতে রাষ্ট্রের ভূমিকা নিয়ে দেশ ও দেশের বাইরে এখনও নানা মহলে প্রশ্ন ও উদ্বেগ রয়েই গেছে। এমন প্রেক্ষাপটেই বারবার আলোচনায় উঠে আসে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবস্থান। এই ইস্যুতে দলটি অনুশোচনায় আছে কিনা এমন প্রশ্নের মুখে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এটিই ছিল দলটির কোনো শীর্ষ নেতার প্রথম প্রকাশ্য সংবাদ সম্মেলন। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে শিক্ষামন্ত্রী নওফেলের কাছে জানতে চেয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে মৃত্যু ও দমন পীড়নের ঘটনায় আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমা প্রার্থী কিনা। এমন প্রশ্নের জবাবে নওফেলের বক্তব্যে সরাসরি লজ্জা বা ক্ষমা প্রার্থনার ভাষা না থাকলেও তিনি জানান, ওই প্রশ্নটিকে তিনি অপ্রাসঙ্গিক মনে করেন। নওফেল তৎকালীন সরকারের সাফাই গিয়ে বলেন, ওই সময়ে দেশে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, যা নিয়ন্ত্রণ করা ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি এমন ধারণা দেন যে বল প্রয়োগ উদ্দেশ্য প্রণোদিত ছিল না এবং ঘটনাগুলোকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। তার বক্তব্যে আসে, এই বাস্তবতা বুঝতে হলে পুরো প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে তিনি আবেগঘনভাবে জানান, ওই ঘটনা প্রবাহে অনেক পরিবার তাদের সন্তান হারিয়েছে। এই কষ্ট থেকে সরকার বা দল কেউই আলাদা নয়। তার ভাষায় ইঙ্গিত ছিল, যারা অপরাধ করেছে তাদের জবাবদিহির বাহিরে থাকার সুযোগ নেই। প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকেই এর দায় নিতে হবে, এমনকি নিজের দল বা সরকারকেও। নওফেল আরও বলেন, সত্য উদ্ঘাটন করাই সবচেয়ে জরুরি। কারা এর পেছনে ছিল, কোথা থেকে অর্থায়ন এসেছিল, এসব প্রশ্নের উত্তর সামনে আসা দরকার। তিনি স্পষ্ট করেন, সব মৃত্যুরই বিচার হওয়া উচিত। নির্দিষ্ট কোনো নাম বা ঘটনার মধ্যেই তা সীমাবদ্ধ রাখা যাবে না বলেও মন্তব্য তার। নির্বাচনী ময়দানে যখন সাজ রব, তখন রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবারের নির্বাচনে 268টি আসনে এককভাবে লড়াই করার ঘোষণা দিলেও বাকি 32টি আসন নিয়ে নতুন কৌশল হাতে নিয়েছে দলটি। যেখানে হাত পাখা প্রতীকের কোনো প্রার্থী নেই, সেই শূন্যস্থানগুলো পূরণে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি এরই মধ্যে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। বাকি 32 আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আসন ভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বলেও জানান তিনি। 20 জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে সেই 32 আসনের সমর্থন ঘোষণা করা হবে। ভেঙে গেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর 11 দলীয় জোট। এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসলাম পন্থীদের ভোট এক বাক্সে আনতে জামায়াতের পরিকল্পনা। এমন পরিস্থিতিতেই টানা 12 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শনিবার রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 9টায় শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত এ বৈঠক চলে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামায়াতের কেন্দ্রীয় নারী বিভাগের দায়িত্বশীলরা। রাতে জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের নির্বাচনী ইশতিহার, পলিসি পেপার, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নির্বাচন ঘিরে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে
আগামী 22 জানুয়ারি ঢাকায় এবং 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গ সহ সারা দেশে জামায়াতে আমিরের সফর চূড়ান্ত করা হয় বৈঠকে। নির্বাচনের মূল শর্তই হল সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। তফসিল ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগ আসছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কোনো দল সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে, কেউ বলছে প্রশাসন নিরপেক্ষ নয়, আবার কেউ পোস্টাল ব্যালট ও নিরাপত্তা ব্যর্থতাকে সামনে এনে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচন কমিশন। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল অভিযোগ করেছে ইসি দায়িত্ব পালনে সমান আচরণ করছে না। বিএনপির অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পোস্টাল ব্যালট বেআইনিভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পোস্টাল ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। তাদের দাবি, ধানের শীষ প্রতীক এমনভাবে রাখা হয়েছে যা সহজে চোখে পড়ে না এবং এতে ভোটের ফল প্রভাবিত হতে পারে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগেও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তাদের ভাষ্য, মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করা হলেও প্রার্থীদের অকারণে জটিলতায় ফেলা হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী অভিযোগ করেছে মাঠ পর্যায়ের প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে অসামঞ্জস্য, আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেওয়ার এবং নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেছে দলটি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনেছে। নির্বাচন কমিশনের আশপাশে হামলার ঘটনার উদাহরণ টেনে দলটির নেতারা বলছেন, এতে মাঠ পর্যায়ে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, অভিযোগ থাকবেই, তবে ঢালাও অভিযোগে ব্যবস্থা নেওয়া কঠিন। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ রাজনৈতিক হলেও নির্বাচন একটি স্পর্শকাতর বিষয়, তাই প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়া জরুরি। তা না হলে নির্বাচনের উপর মানুষের আস্থা আরও দুর্বল হবে। সমান সুযোগ নিশ্চিত করতে ইসির দৃশ্যমান ও কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেডে প্রকাশিত শীর্ষ 100 ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তিনি 63তম অবস্থান রয়েছেন। এই র্যাঙ্কিংয়ের তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন। ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে 4 ধাপ পেছনে। রোববার বিএনপির মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়, কন্টেন্ট পোস্টের সংখ্যা এবং জনসম্পৃক্ততার বিচারে তারেক রহমানের অবস্থান বর্তমানে ট্রাম্পের উপরে। সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে বর্তমানে 55,76,000-এর বেশি লাইক রয়েছে এবং এর এঙ্গেজমেন্ট বা আলোচনার মাত্রা প্রায় 16,48,000-এরও উপরে। চমৎকার পারফরমেন্সের কারণে সোশ্যাল ব্লেড তার পেজটিকে A++ গ্রেড প্রদান করেছে। গত 14 দিনে পেজটিতে প্রায় 48,000 নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড়ে 39,000-এরও বেশি লাইক বাড়ছে। বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে স্বীকৃত। সোশ্যাল ব্লেডের সংজ্ঞা অনুযায়ী ফেসবুকে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও কন্টেন্ট শেয়ার করা হয় তাদেরই শীর্ষ ক্রিয়েটরের তালিকায় রাখা হয়। সেই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হাজারো বিক্ষোভকারী হত্যাকাণ্ডকে তিনি আখ্যা দিয়েছেন বিদেশি ষড়যন্ত্রের ফল হিসেবে। শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ছিল পরিকল্পিত ও বহুমাত্রিক ষড়যন্ত্র। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িয়ে পড়েছেন এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো ইরান জুড়ে সহিংসতা, ধ্বংসযজ্ঞ এবং রক্তপাত ঘটিয়েছে। এই সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। খামেনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করা। ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নেওয়াই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। তবে সতর্ক বার্তাও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, ইরান সীমান্তের বাইরে সংখ্যা ছড়াবে না, কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিপরীত সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরী সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেন 800-র বেশি মানুষের ফাঁসি বাতিল করা হয়েছে।
রয়টার্স ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বর্তমানে ইরানে বিক্ষোভ অনেকটাই স্তীমিত। তবে ড্রোন নজরদারি, গ্রেপ্তার ও থমথমে পরিবেশে দেশটি এখনো অস্থিরতার মধ্যে দিয়ে দিন পার করছে। 3 সপ্তাহ ধরে চলা ইরানের সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ঠেকাতে কঠোর রূপ নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। চলমান এই সহিংস বিক্ষোভে নিহত হন কয়েক হাজারেরও বেশি মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বিরাজ করছে চরম উত্তেজনা। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হটিয়ে নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার উপযুক্ত সময় এখনই। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইরানের উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কোনো নেতার কাজ হতে পারে না। বিক্ষোভ দমনে যে পরিমাণ সহিংসতা ও প্রাণহানি ঘটেছে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনায় সরাসরি ট্রাম্পের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইরানের এই অস্থিরতা ও ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে মার্কিন নীল নকশা। যদিও বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর বিষয়টি স্বীকার করে খামেনি বলেন, ইরানের জনগণের উপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। এজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত 28 ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ 8 ও 9 জানুয়ারি সহিংস রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 3000-এরও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানে চলমান বিক্ষোভ ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই দেশটিকে ঘিরে মধ্যপ্রাচ্যের নতুন করে বড় সামরিক সংঘাতের এক শঙ্কা দেখা দিচ্ছিল। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা যে কোনো সময় শুরু হতে পারে এমন ধারণা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তবে পরিস্থিতি চরমে পৌঁছানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানান। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, নেতানিয়াহু ট্রাম্পকে জানান, ইরানে পাল্টা হামলা হলে ইসরায়েল তা একা প্রতিহত করতে পারবে না। কারণ ইসরায়েল মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরশীল। এক মার্কিন কর্মকর্তা বলেন, সম্প্রতি ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতি। এর আগে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ইরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের উপর হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও দাবি করা হয়, পরিস্থিতি শান্ত রাখতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে এক খুদে বার্তা পাঠান। শেষ পর্যন্ত ট্রাম্প নিজের সিদ্ধান্তে হামলা থেকে সরে আসেন। এদিকে আন্তর্জাতিক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন, ট্রাম্পের পদক্ষেপ একদিকে মানবিক বিবেচনা, অন্যদিকে বৈশ্বিক স্থিতিশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। ফলে আপাতত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা ঠান্ডা আছে বলে মনে করা হচ্ছে। কিছু দূর উড়ে যাওয়ার পর হঠাৎ রাডার ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায় একটি মৎস্য নজরদারি বিমান। বিমানে ছিলেন 11 জন আরোহী, যাদের মধ্যে 3 জন যাত্রী ও 8 জন ক্রু সদস্য। ঘটনার পর থেকেই দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। নিখোঁজের একদিন পর রোববার সকালে কুয়াশাচ্ছন্ন বুলুসারাং পাহাড় এলাকায় বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে উদ্ধার সংস্থাটি। পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমানের জানালা, দেহের বড় অংশ ও লেজ শনাক্ত করা হয়েছে। তবে এখনো আরোহীদের কোনো খোঁজ মেলেনি। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার তৎপরতায় 1200 জনের বেশি উদ্ধারকর্মী, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছে। ঘন কুয়াশা, প্রবল বাতাস ও দুর্গম ভূখণ্ডের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। দূর উত্তরের বরফে ঢাকা গ্রিনল্যান্ডকে ঘিরে এবার সরাসরি মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ। রাজনৈতিক মতবিরোধ এবার রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপে 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে।
স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশে পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেওয়া পর্যন্ত শুল্ক আরোপের মাত্রা ধাপে ধাপে বাড়ানো হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকে এই শুল্ক 25% উন্নীত করা হবে এবং কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করেই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার দাবি, এসব দেশ সেখানে গিয়ে অজানা উদ্দেশ্যে অবস্থান করছে এবং পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এদিকে ট্রাম্পের এই অবস্থা তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কেরই রয়েছে। ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপকে তিনি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। শুল্ক ঘোষণার আগেই গ্রিনল্যান্ড ও ডেনমার্কে ট্রাম্পের দখলদারিত্বমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই উত্তেজনা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একসময় যাদের বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে অপ্রতিরোধ্য সেনাবাহিনী, আজ সেই ইসরায়েলি সেনাদের ভেতরেই বাড়ছে ভাঙন। যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা, দীর্ঘমেয়াদী সংঘাত আর নৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে গভীর মানসিক সংকটে পড়েছেন ইসরায়েলের সেনারা। প্রশ্ন উঠছে, এই মানসিক ভাঙন কি ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর হামলার পর গাজা উপত্যকায় টানা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। মাসের পর মাস চলা নির্বিচার হামলায় 2025 সালের অক্টোবর পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 71,000-এর বেশি ফিলিস্তিনি। যদিও 2015 সালের 10 অক্টোবর থেকে তথাকথিত 20 দফা শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়, তবে যুদ্ধের মানসিক ক্ষত থেকে মুক্ত হতে পারছেন না ইসরায়েলি সেনারা। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, সংঘাত থেকে ফেরা বহু ইসরায়েলি সেনা মারাত্মকভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিএসটিডিতে ভুগছেন। এমকে মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানান, মৃত্যু ভয় ও নৈতিক আঘাত, এই দুই কারণই তাদের মানসিক বিপর্যয়ের মূল উৎস। যুদ্ধের সময় করা কিছু কর্মকাণ্ড আজ তাদের বিবেককে তাড়া করছে। এই মানসিক সংকটের ভয়াবহ প্রতিফলন দেখা যাচ্ছে আত্মহত্যার পরিসংখ্যানে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। শুধু 2024 সালেই ইসরায়েলে আত্মহত্যাকারীদের 78% ছিলেন সংঘাতে অংশ নেয়া সেনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ চিকিৎসা ও মানসিক সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আর এখানেই নতুন করে প্রশ্ন উঠছে, অপ্রতিরোধ্য বলে পরিচিত ইসরায়েলি সেনাবাহিনীর এই মানসিক ভাঙ্গন কি ইসরায়েলের ভবিষ্যৎ পতনের পূর্বাভাস দিচ্ছে? ইন্টারনেটবিহীন এক অদৃশ্য কারাগারে পরিণত হয়েছে ইরান। বাইরের বিশ্বের সঙ্গে কার্যত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। কি ঘটছে দেশটির রাজপথে, কতটা রক্ত ঝরছে তা জানার সুযোগ নেই আন্তর্জাতিক গণমাধ্যমের। ডিজিটাল অন্ধকারে ঢাকা ইরানে থমকে গেছে চলমান সরকার পতন আন্দোলন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। গত 8 জানুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। অল্প সময়ের মধ্যে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের কর্তৃপক্ষ একযোগে 31টি প্রদেশেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। আংশিকভাবে বিচ্ছিন্ন করা হয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। ফলে প্রায় 9 কোটি মানুষ হঠাৎ করেই বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ডিজিটাল ব্ল্যাকআউটের মধ্যেও বিক্ষোভকারীদের জন্য একমাত্র আশার জানালা হয়ে উঠেছিল স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। সরকারের নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় আন্দোলনে নতুন গতি আসার আশঙ্কা তৈরি হয়। কিন্তু সেই তুরুপের তাসও খুব দ্রুতই নিষ্ক্রিয় করতে উদ্যোগী হয় তেহরান। রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের সিগন্যাল ব্যাহত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তেহরানের অনেক এলাকায় ডেটা লস পৌঁছেছে 30 থেকে 80%। ড্রোনের মাধ্যমে ভবনের ছাদে থাকা স্টারলিংক টার্মিনাল শনাক্ত করে তা ধ্বংস করা হচ্ছে। ইরানের আইনে স্টারলিংক ব্যবহারের অভিযোগকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি হিসেবে বিবেচনা করা হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
তবে দেশটির রাজপথে এখন বড় কোনো সহিংসতার খবর না থাকলেও আছে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি। সশস্ত্র টহল, চেকপোস্ট আর ধরপাকড় চলছে সর্বত্রই। মানবাধিকার সংস্থার হিসাবে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 2615 জন। যদিও সরকার এই তথ্য অস্বীকার করে একে শত্রুপক্ষের অপপ্রচার বলছে। ডিজিটাল অন্ধকার, কঠোর দমননীতি আর ভয় সব মিলিয়ে ইরানে সরকার পতনের আন্দোলন আপাতত থমকে গেছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একসময় ইরানকে ঘিরে সামরিক সংঘাতের চিন্তায় অনেক আরব দেশ নীরব সমর্থনই দিত যুক্তরাষ্ট্রকে। উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানকে দীর্ঘদিন ধরে তাদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখেছে এবং সেখানে শাসন পরিবর্তনের লক্ষ্যে সম্ভাব্য মার্কিন হামলাকে একেবারেই অস্বাভাবিক মনে করেনি। কিন্তু সেই পরিস্থিতি এখন বদলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক হামলার কথা ভাবছেন, তখন সৌদি আরব সহ একাধিক আরব দেশের নেতারা উল্টো যুক্তরাষ্ট্রকে এই পথে না যেতে অনুরোধ জানাচ্ছেন। প্রায় 27 মাস ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক হামলা ও আগ্রাসন দেখেছেন আরব নেতারা। তাদের দৃষ্টিতে ইসরায়েল এখন আর কেবল নিরাপত্তা নিয়ে চিন্তিত কোনো রাষ্ট্র নয়, বরং তারা মহান ইসরায়েল ধারণা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। এটি বাইবেল থেকে কল্পনা করে নেওয়া ইসরায়েলের একটি সম্প্রসারণবাদী ধারণা। তারা ইসরায়েল রাষ্ট্রকে ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত করতে চায়। আরব নেতাদের মতে এই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উল্লেখযোগ্য পরিমাণ আরব ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। দেশটি শুধু গাজায় গণহত্যা চালিয়ে এবং ভূখণ্ড দখলের পরিকল্পনা দিয়েই ক্ষান্ত হয়নি, পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে দখল আরও বিস্তৃত করেছে। আরব নেতাদের জন্য সবচেয়ে উদ্বেগজনক ঘটনা 2025 সালের সেপ্টেম্বরে আকস্মিকভাবে মার্কিন মিত্র কাতারে ইসরায়েলের হামলা চালানো। এর কয়েক মাস আগে জুনে অঞ্চলটির একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সক্ষম হয়েছিল ইসরায়েল। এই সব ঘটনার মাধ্যমে আরব দেশগুলো দেখতে পেয়েছে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি প্রকাশ্যে ও আক্রমণাত্মকভাবে আঞ্চলিক আধিপত্য গড়ে তোলার চেষ্টা করছে। আরব নেতারা মনে করেন, এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তাহলে তা ইসরায়েলের আগ্রাসন ও ক্ষমতা বাড়ানোর পথ আরও সহজ করে দেবে। যদিও প্রকাশ্যে ইসরায়েল চেষ্টা করছে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আলোচনা থেকে নিজেদের দূরে রাখতে, তবে বিভিন্ন তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। তথ্য অনুযায়ী ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকে সক্রিয়ভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পথ আরও সহজ করছে। জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ইসরায়েলের বর্তমান ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের এজেন্টরা সরাসরি ইরানের প্রতিবাদ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14 জানিয়েছে, ইরানি প্রতিবাদকারীদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে ইসরায়েল। গণমাধ্যমটির খবরে দাবি করা হয়, চলমান সহিংসতায় কয়েক ডজন ইরানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আর এসব তথ্যের ভিত্তিতেই বিশ্লেষকরা মনে করছেন, ইরানে সরকার বদলানোর জন্য যুক্তরাষ্ট্রকে রাজি করানোর পেছনে ইসরায়েলের বহু বছরের চেষ্টা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে সরকার বদলানো ও অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসরায়েলের সম্প্রসারণবাদী কেবল আরব দেশগুলোর অবস্থান বদলের একমাত্র কারণ নয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতেও বড় পরিবর্তন এসেছে, যা তাদের ভাবনায় প্রভাব ফেলছে। 2023 সালের পর ইরান অনেকটাই দুর্বল। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাধাগ্রস্ত হয়েছে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচিও। এছাড়া ইরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কও বড় ধাক্কা খেয়েছে। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় বাসার আল আসাদের পতন ঘটে। লেবাননে লাগাতার বোমা বর্ষণের ফলে ব্যাপকভাবে কমে গেছে হিজবুল্লাহর শক্তিও। এই বাস্তবতায় আরব অঞ্চলের শাসকরা মনে করছেন, ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া ইরানে নতুন করে হামলা চালানো অপ্রয়োজনীয়। তারা মনে করছেন এটি বিপরীত ফলই বয়ে আনবে। আরব রাষ্ট্রগুলোর কাছে দুর্বল ইরান নিয়ন্ত্রণযোগ্য, কিছু ক্ষেত্রে কাম্য, কিন্তু ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে আর এর জন্য আরব দেশগুলোকে যে মূল্য চুকাতে হবে, তার চেয়ে সম্ভাব্য লাভ অনেক কম। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় প্রয়োজন স্থিতিশীলতা। ইরানের ওপর হামলা হলে এবং তার জবাবে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে তেল ও গ্যাসের দামে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে দেশগুলো উদ্বিগ্ন। বিশেষ করে হরমুজ প্রণালী ইরানের প্রতিক্রিয়ার কারণে হুমকির মুখে পড়তে পারে। এটি বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।
মিশরের আশঙ্কা, ইরানে শাসন ব্যবস্থা ভেঙে পড়লে লোহিত সাগর ও সুয়েজ খাল এলাকায় নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, যা বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দেবে। সাম্প্রতিক বছরগুলোতে আরব রাষ্ট্রগুলো নিজেরাই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এই পরিবর্তন এসেছে ইসরায়েলের আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির প্রতিক্রিয়ায়। 2023 সালে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করে। এরপর 2025 সালের সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের হামলার পর এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এছাড়া মিশরের সঙ্গে ইরানের সম্পর্ক এখন উন্নতির পথে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসন ও ভূখণ্ড সম্প্রসারণ আরব দেশগুলোর আঞ্চলিক হুমকি মূল্যায়নের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আর সেই বদলে যাওয়া হিসেবেই আজ সৌদি আরব সহ পুরো আরব বিশ্ব ইরানের সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন করে কেন উত্তেজনার কথা শোনা যাচ্ছে? সত্যিই কি চীন এই বরফাচ্ছন্ন দ্বীপ দখলের পরিকল্পনা করছে, নাকি এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্যেরই অংশ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। বেইজিং বলছে চীনের নাম ব্যবহার করে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের এই বক্তব্যকে অজুহাত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নেয় তাহলে রাশিয়া বা চীন তা দখল করতে পারে। এমনকি তিনি চীনা যুদ্ধজাহাজ ও সাবমেরিন গ্রিনল্যান্ডের আশপাশে ঘোরাফেরা করছে বলেও মন্তব্য করেন। তবে বিশ্লেষকরা বলছেন এই দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। ভৌগোলিকভাবে চীন গ্রিনল্যান্ড থেকে প্রায় 4800 মাইল দূরে। কার্যকর নৌপথে এই দূরত্ব আরও বেশি। উপরন্তু যুক্তরাষ্ট্রের মতো বিশ্বজুড়ে সামরিক ঘাঁটির নেটওয়ার্ক চীনের নেই। দেশের বাইরে চীনের নৌঘাঁটি জিবুতি ও কম্বোডিয়ায়, যা গ্রিনল্যান্ড থেকে আরও অনেক দূরে অবস্থিত। চীনের ভূখণ্ডগত আকাঙ্ক্ষা সাধারণত স্পষ্টভাবেই প্রকাশ পায়। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর কিংবা হিমালয় অঞ্চলের সীমান্ত বিরোধী তার উদাহরণ। কিন্তু গ্রিনল্যান্ড দখল নিয়ে চীনের কোনো সরকারি নথি, কৌশলগত বিশ্লেষণ বা এমনকি জাতীয়তাবাদী আলোচনা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে এটিও সত্য, চীনের আর্কটিক অঞ্চল নিয়ে আগ্রহ রয়েছে, বিশেষ করে বিরল খনিজ সম্পদ বা রেয়ার আর্থের সম্ভাবনার কারণে চীনের নজরে এসেছে গ্রিনল্যান্ড। কিন্তু এসব সম্ভাবনা এখনো অনেকটাই তাত্ত্বিক। গ্রিনল্যান্ডে বর্তমানে কোনো বাণিজ্যিক রেয়ার আর্থ খনন কার্যক্রম নেই। দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে প্রকল্প বাস্তবায়ন অনেক কঠিন। ফলে চীনা কোম্পানিগুলোর সীমিত বিনিয়োগ মূলত ব্যবসায়িক আগ্রহ থেকেই, রাষ্ট্রীয় দখল পরিকল্পনা থেকে নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া গ্রিনল্যান্ডের অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ প্রস্তাব ডেনমার্ক সরকার আটকে দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে সব চীনা বিনিয়োগকে ভূরাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখাও বাস্তবসম্মত নয়। বিশ্বজুড়েই চীনা প্রতিষ্ঠানগুলো মুনাফার লক্ষ্যেই বিনিয়োগ করে থাকে। আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। চীনের বৈশ্বিক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে চিহ্নিত করার মানদণ্ড কি হওয়া উচিত? আর্কটিকে চীনের বৈজ্ঞানিক গবেষণা কি নিছক গবেষণা, নাকি সামরিক প্রভাব বিস্তারের প্রস্তুতি? বেইদো স্যাটেলাইট ব্যবস্থার জন্য স্থাপনা বসানো কি যুক্তরাষ্ট্রের অনুরূপ উদ্যোগের চেয়ে বেশি বিপজ্জনক? বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড নিয়ে চীনের তথাকথিত হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। চীন সেখানে কি করবে বা কেন করবে? বরং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে চীনের প্রভাব বিস্তার অনেক বেশি বাস্তব ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যা যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থা ও সামরিক ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্যের পরই গ্রিনল্যান্ডে চীনা হুমকি নিয়ে আলোচনা বেড়েছে। অনেকের মতে এটি চীনের বাস্তব আচরণের চেয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্য ও সামরিক মনোভাবকেই বেশি প্রতিফলিত করে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।